রোজ এটা সবাই আমরা রোজ বন্ধু সাথে আমাদের তাকিয়ে আছে আর বলতে তাকিয়ে আছি শোনো তোমাদের জীবন বিজ্ঞানের এটা লাস্ট অধ্যায় দ্বিতীয় পরীক্ষার জন্য। হ্যাঁ, এইটা শেষ করতে মোটামুটি 3-4 দিন টাইম লাগবে। এখানে আছে অভিব্যক্তি আর অভিযোজন। দেখো অভিব্যক্তি শ্রেয়া বোধহয় এগুলো হয়ে গেছে না শ্রেয়া? হ্যাঁ শ্রেয়া সবই খুব তাড়াতাড়ি হয়ে যায়, বেশ ভালো। এটা বই হয়ে গেছে নাকি? আচ্ছা, ওর নিজেই পড়ে নেবে, গল্প আছে তাই না? এক্সিলেন্ট, চল ঠিকই বলেছে, খারাপ কিছু বলেনি। আচ্ছা, সম্ভবত অভিব্যক্তি আর অভিযোজন। দেখো অভিব্যক্তি আর অভিযোজনের এই যে ধারণাটা শুরু কিন্তু আজকে হয়নি। দেখো অভিব্যক্তি কাদের মধ্যে হয় সর্বপ্রথম সেটা জানতে হবে। অভিব্যক্তি কাদের মধ্যে হয়? অভিব্যক্তি জীবের মধ্যে হয়। দেখে দেবো জীবের মধ্যে হয়। প্রথমত জীব কি করে এলো সেটা আগে জানতে হবে। আর জীব পৃথিবীর মধ্যে, তাহলে পৃথিবী কোথা থেকে এলো? পাটা সোজা হয়ে বসো, তুমি ওরম ভাবে না। হ্যাঁ, ওর গাজন না লাগে। হ্যাঁ ঠিক আছে, এবার শোনো, তাহলে পৃথিবী আজ থেকে কত বছর আগে সৃষ্টি হয়েছিল বলো? বলো বলো, চেষ্টা করো। প্রায় 500 কোটি বছর আগে। 370 কোটি, না না 500 কোটি বছর আগে পৃথিবী সৃষ্টি হয়েছিল। 370 ও যেটা বলো 370। এই তুমি কিন্তু কথা বলো না, এই তুমি কিন্তু কথা বলো, চিল্লিও না, চিল্লালে হবে না। ওই 370 বিভিন্ন থিওরিতে বিভিন্ন রকম লেখা আছে, পরবর্তীতে পড়বা। এবার শোনো, এ ব্যাপারে যে জীব, তার মানে সৃষ্টি হলো কবে? 500 বছর আগে পৃথিবী সৃষ্টি হলো, 200 বছর ধরে পৃথিবী ঠান্ডা হলো, কুলকুল হলো। তারপরে 370 কোটি বছর আগে আজ থেকে পৃথিবীতে জীবের সঞ্চার। জীব প্রথমে পৃথিবীতে কি করে এলো? তুমি এখন ধরো, শুনতে থাকো, বুঝতে পারবো সব। সবার প্রথমে দেখো পৃথিবী, আমি তোমাদের প্রথম এই জায়গাটা পড়ানোর আগে প্রথম দিনই বলেছিলাম যে আমি তুমি যা দেখছি, যা খাচ্ছি সবই কি কেমিক্যাল। যা দেখছি যা খাচ্ছি সবই এই গাছপালা, মোবাইল ফোন সবই কেমিক্যাল, ঠিক আছে? যা দেখছি যা খাচ্ছি সব কেমিক্যাল, ঠিক আছে? আমিও কেমিক্যাল। এর ব্যাপারটা হচ্ছে যে কেমিক্যাল, কেমিক্যাল মানে রাসায়নিক পদার্থ। আমি বায়োলজিতে আছি, কোয়ান্টামে আমরা নেই এখন। আচ্ছা এবার শোনো, এবার ব্যাপারটা হচ্ছে তাহলে পৃথিবীতে যে মৌলগুলো, খুব সাধারণ মৌল আছে, হাইড্রোজেন, কার্বন, নাইট্রোজেন, অক্সিজেন, ফসফরাস, পটাশিয়াম ইত্যাদি 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 যৌগ, ইত্যাদি মৌলগুলো দ্বারা গঠিত ছোট ছোট যৌগ পৃথিবীতে কিন্তু প্রথমে বর্তমান ছিল। কোথায় ছিল? জলের মধ্যে। এবার সমুদ্রের জল সেই সময় প্রচন্ড উত্তপ্ত আর প্রচন্ড আম্লিক ছিল, হয়ে গেছে? তাহলে এই জলের মধ্যে এই রকম আম্লিক মানে অ্যাসিডিক, শুধু H2SO না, আরো অনেক কিছু ছিল, ঠিক আছে? কি কি ছিল আছে লেখা, সব পড়বা, শুনো না ভাবে। তো এই যে মৌলগুলো, এই মৌলগুলো পরস্পর জুড়ে 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 বিভিন্ন যৌগ গঠন করছিল। কি কি যৌগ ছিল? প্রথমে কিন্তু অজৈব যৌগ ছিল, মানে জৈব যৌগ ছিল না। যেমন ছিল মিথেন ছিল CH4, ইথিলিন ছিল C2H2, হয়েছে, ইত্যাদি। তো এই এই যৌগগুলো পরবর্তীতে প্রাকৃতিক বজ্রপাত এর কারণে নানা রকম জৈব যৌগ গঠন করা শুরু করলো। তারপরে এদের থেকে তৈরি হলো কি কিটোন বডি। কি তৈরি হলো? কিটোন বডি, অ্যালডিহাইড। হ্যাঁ, এগুলো এক ধরনের যৌগ, এগুলো এক ধরনের যৌগ হয়ে গেল, এগুলো তৈরি হলো। এরপরে সৃষ্টি হলো শর্করা। শর্করা মানে চিনি, C6H12O6, চিনি তৈরি হলো, বিভিন্ন ধরনের চিনি। কার্বোহাইড্রেট, এর মধ্যে কি কি পড়ে? গ্লুকোজ, ফ্রুক্টোজ, ল্যাকটোজ, মাল্টোজ ইত্যাদি। আচ্ছা, এরপরে যে স্নেহ পদার্থ, স্নেহ পদার্থ মানে কি ফ্যাট, আর ফ্যাট মানে কি ফ্যাটি অ্যাসিড। তাহলে এই ফ্যাটি অ্যাসিড তৈরি হলো। কিন্তু জীবন গঠনের জন্য যে অ্যাসিডটা দরকার তাকে কি বলা হয়? DNA, ফুল ফর্ম ডিঅক্সিরাইবোনিউক্লিক অ্যাসিড, আরেকটা আছে RNA, রাইবোনিউক্লিক অ্যাসিড। তাহলে এই সবগুলোর পরে তৈরি হলো কি নিউক্লিক অ্যাসিড। কি তৈরি হলো?
নিউক্লিক অ্যাসিডের ব্যাপারটা হচ্ছে নিউক্লিক অ্যাসিডটাই ছিল সব থেকে গুরুত্বপূর্ণ বিষয়, কারণ এই নিউক্লিক অ্যাসিডের বৈশিষ্ট্য হচ্ছে কি এ হচ্ছে একটা থেকে দুটো হতে পারে। মানে ধরো চিনির দানা জলের মধ্যে একটা দানা দিয়েছো, চিনির দানা কিন্তু একটাই থেকে যাবে, কিন্তু বড় হবে না কিছু। কিন্তু নিউক্লিক অ্যাসিড কি হবে, নিউক্লিক অ্যাসিড সেই সময় পরিবেশে একটা থেকে দুটো পরস্পর কি হতে পারতো, বিভাজন হতে পারতো। নিউক্লিক অ্যাসিড ডিএনএ স্ট্রাকচার দেখোনি, সে দেখেছিলাম বইয়ের মতো হয় ডিএনএ, আরএনএ সুতোর মতো হয়, ঠিক আছে এইগুলো। তাহলে ডিএনএ স্ট্রাকচারে কি দেখা গেলো, নিউক্লিক অ্যাসিড হয়ে যাচ্ছে বিভিন্ন নিউক্লিক অ্যাসিড কি ছিল পরিবেশে ঘুরে বেড়াতো। এই যে এবার ঘুরে বেড়াতো, এবার এরা কি করতো, এরা পরিবেশে একটা থেকে দুটো হতে পারতো, বংশ বিস্তার করতে পারতো। তো এদেরকে বলা হলো কি নগ্ন জিন, কি বলা হলো এদেরকে, নগ্ন জিন। ও তার মানে একদম খোলামেলা যে নিউক্লিক অ্যাসিড গুলো ঘুরে বেড়াতো তাদের কি বলা হলো, নগ্ন জিন। এবার নগ্ন ভাল লাগছে না, আমরা কি ছিলাম নগ্ন ছিলাম আগে অনেকদিন আগে, তারপর এখন বড় হয়ে গেছি, লজ্জা মজ্জা হয়েছে, আমেন পড়ে ফেলেছি। তাহলে এই যে নিউক্লিক অ্যাসিড যখন নগ্ন ছিল এমনি এমনি ঘুরে বেড়াতো, এমনি এমনি ঘুরে বেড়াতে ভালো লাগতো না। তারপর বললো না, উপরে একটা প্রোটিনের খোলক তৈরি করা যাক, প্রোটিনের একটা খোলক তৈরি করা যাক। আচ্ছা তাহলে প্রোটিনের খোলক তৈরি করার পরে কি হলো, একদম প্রোটিনের খোলক সমন্বিত নিউক্লিক অ্যাসিড পরস্পর রেপ্লিকেট করতো, মানে একটা থেকে দুটো হতো, বিভাজন হতো। তা তখন এদেরকে বলা হলো কি পলিজোম, কি বলা হলো, পলি। তোমাদের বইয়ে কি ভাষা আছে দেখে নি আগে। আচ্ছা না, এখানে পলিজম দেওয়া নেই, আপাতত ক্লাস 9-এ ছিল, যাক ঠিক আছে। এরপরে তাহলে এখন ব্যাপারটা হচ্ছে কি, এখনো কিন্তু এই যে জিনিসগুলো কিন্তু ব্যাকটেরিয়া স্ট্রাকচারেই আছে, মানে খুব ছোট ছোট ক্ষুদ্র ক্ষুদ্র। তাহলে সমুদ্রের জলের মধ্যে এই সকল অংশগুলো কেমন লাগতো বলতো, কোলয়েডের মতো। অরবিজ দেখেছো, অরবিজ মানে জলের মধ্যে ছোট ছোট প্লাস্টিকের বল পাওয়া যায়, চায়না বল বলে দিলে বড় বড় হয়ে যায়, মনে করো ওইগুলো একদম ক্ষুদ্র 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 আছে, মানে মনে করো মাইক্রোস্কোপে দেখতে হবে এরকম, বাড়ির দানার থেকে ছোট ছোট, বুঝতে পেরেছো। পাউডার পাউডার খেয়েছে, পাউডার, পাউডারের দানা জলের মধ্যে গুলে দিলে যে সিচুয়েশনটা হবে একটু ঘোলাটে ঘোলাটে, সেই রকম ছিল সমুদ্রের জল। কেন ছিল, তার মধ্যে এই যে ছোট 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 জিনিসগুলো কি হতো, এক গাদা থাকতো, সব থাকতো, এখন নেই, সেই সময় ছিল। এখন প্লাস্টিক আছে, যাই হোক না না না, কোশ্চেন পড়ে কোশ্চেন পড়ে কোশ্চেন পড়ে। তাহলে এখন সেই যে ঘটনা, সেই সময়টা কি ছিল, জল গরম ছিল, জলের মধ্যে এই সকল পদার্থ ছিল, ওই সিচুয়েশনটাকে বলা হচ্ছে কি কোয়াসার ভেট, কি বলা হচ্ছে, কোয়াসার ভেট। এবার কোয়াসারের ভেটের মধ্যে কোলয়েডের কণা রূপে এই যে কণাগুলো ছিল, এই কণাগুলোকে বিজ্ঞানী সিডনি ফক্স বললেন যে মাইক্রোস্ফিয়ার। মাইক্রো মানে খুবই ছোট, আর স্ফিয়ার মানে জীব, স্ফিয়ার মানে জীব, মাইক্রোস্ফিয়ার বললেন। মানে ওটা বায়ুমণ্ডলের ক্ষেত্রে পড়াবো। এখন এখানে স্ফিয়ার মানে জীব হয়ে গেছে। আচ্ছা এবার এই সিডনি ফক্স যেই বললেন না মাইক্রোস্ফিয়ার, তারপর আরো রিসার্চ হলো, তার অনেক কিছু দেখলো যে একটা নিউক্লিয় বস্তু আছে, নিউক্লিয় বস্তুর উপর একটা খোলক তৈরি হয়েছে প্রোটিনের, এগুলোকে প্রথম দিকে কি বলা হচ্ছে নগ্ন জিন, মানে ডিএনএ গুলো যখন পরিবেশে একা একা ঘুরে বেড়াচ্ছে সেগুলো কি বলা হলো, নগ্ন জিন। নগ্ন জিন যখন এটা খোলকের মধ্যে চলে এলো সেটাকে আমরা কি বলবো, প্রোটোসেল। সেল মানে কি, কোষ, সেল মানে কোষ। তাহলে যখনই একটা সেল মানে একটা খোলকের মধ্যে জিন ঢুকে পড়ছে বা ডিএনএ ঢুকে পড়ছে, সেটাকে আমরা কি বলবো, প্রোটোসেল। আর যখন ডিএনএটা বাইরে একা একা ল্যাংটা ঘুরে বেড়াচ্ছিল সেটাকে নগ্ন জিন বলবো, পরিষ্কার হিসাব, কিছু নেই মানে, তাই তো, এই তো নগ্ন জিন আর প্রোটোসেল। ঠিক আছে, আচ্ছা এবার এবার চলেছে 92 পেজে। हो गया হ্যাঁ এবার দেখো, এবার ব্যাপারটা হচ্ছে আমি তো এটা গল্প বলে দিলাম, এই দাঁড়াও, এটা গল্প, কোর্টে দাঁড়িয়ে আমি থিওরি প্রমাণ করছি, বললাম যে হচ্ছে গল্প, নগ্নজিন ল্যাংটা জিন শুলে জ্বর ঝেঁচে ফেললো, দাঁত বের করে নগ্নজিন বেরিয়েছে, খুব বুঝলাম। কিন্তু প্রশ্ন হচ্ছে যে নগ্নজিনটা প্রমাণ তো করতে হবে। তাহলে আজকের দিনে আজ থেকে 300 থেকে 400 কোটি বছর আগে পৃথিবীতে কি হচ্ছিল সেরকম একটা পরিবেশ আমাকে তৈরি করে দেখাতে হবে তাকে, সে বুঝবে, দেখে বুঝবে, আরো আমার মতো আরো হাজার হাজার পৃথিবীর বিজ্ঞানী আসবে। কি হয়েছে, তুমি ওদিকে দিও, তুমি এদিকে দাও, সামনের দিকে দাও, নাহলে ওই পেছন দিকে দাও, ওর গায়ের মধ্যে দেওয়ার দরকার নেই, জামালা তো পা গুটিয়ে বসো, ওটাও, এই তুমি পা গোটাও, তুমি পা গোটাও, তুমি পা গোটাও, তুমি জ্বালাতন সৃষ্টি করছো, না 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 দেওয়া যাবে না, ওর গায়ের মধ্যে, হ্যাঁ ওরাম থাকো। আচ্ছা এরপরে শোনো, তাহলে এখন প্রশ্ন হচ্ছে যে যখন এটাকে কোর্টের মধ্যে আরো 500 খানা পৃথিবীর বিভিন্ন অঞ্চল থেকে বিজ্ঞানী গেছে, সেখানে তারা তো বুঝবে যে আসলে কি হলো, তারপরে তো বলবে হ্যাঁ ওই লোকটা আবিষ্কার করতে পারলো, তাই না। তাহলে তখন
তা কি তা লিখবে কে? সব কোর্টের মধ্যে হয় সবকিছু। তাহলে কি আমরা কি যা এখন এখন তুমি যার না কিছুই না, তোমরা শুধু জ্ঞানী শুনবা। দাদা তো যখন এবার শোনো ওরা কি তো যখন ওটা আবিষ্কারটা ভুল হবে তখন কি হবে, এগুলো শাস্তি হবে? শাস্তি কেন হবে? ও প্রমাণ করছে ওটা, ও বলেছে আমার এটা দাবি, আমার এর দাবি আছে, সে প্রমাণ করছে। যেমন ওগুলো আমি বলতে পারি যে আমার চাঁদ আমার সম্পত্তি, আমি কে, আমি কোর্টে গেলাম যে আমি চাঁদ আমার সম্পত্তি, আমার নামে লিখে দিতে হবে। কিনছে ও ফালতু কথা। ফালতু কথা। আমার বাবা কিনেছে একটা। কত সেলিব্রিটি করে কিনেছে এদিকে চলে আসো, মিলার এবং উডের পরীক্ষা। শোনো, এই নিয়ে প্রচুর বিজ্ঞানী প্রচুর কিছু আলোচনা করেছে, তবে মিলার আর উডের পরীক্ষাটা সব থেকে উল্লেখযোগ্য এখানে। কেন? ব্যাপারটা হচ্ছে কি, আজ থেকে কি তারপর বলা দাদা মিলার আর উডে, ওটা নুনের দানায় অবশ্য, ঠিক আছে। আচ্ছা এবার একটা কথা বলো তো, আজ থেকে 300 কোটি, কথা না এই কথা না, আজ থেকে 300 কোটি বছর আগে, আজ থেকে 300 কোটি বছর আগে প্রকৃতিতে কি হচ্ছিল তার থিওরি তোমাদের একটু আগে বলে দিলাম, সেটা শুনে সবাই মজা পেয়ে গেল। কিন্তু প্রশ্ন হচ্ছে যে এটা তো প্রমাণ করে আমাকে দেখাতে হবে। তাহলে বিভিন্ন বিজ্ঞানী সেম থিওরি দিয়েই যাচ্ছিল, কিন্তু প্রমাণটা কি করবে? কাউকে তো প্রমাণ করতে হবে। হ্যাঁ, তখন প্রমাণ করলো বিজ্ঞানী স্ট্যানলি মিলার এবং হার্লোড উড়ে। তাহলে মিলার আর উড়ে, বিজ্ঞানী মিলার এবং বিজ্ঞানী উড়ে 92 পেজ। তারা বললেন যে 92 পেজ। দেখো পৃথিবীতে একদম প্রাথমিক যে ঘটনাগুলো, যে দেখো C2H2 ছিল, মিথেন ছিল, কার্বন ডাইঅক্সাইড ছিল, তাই তো, ইউরিয়া ছিল, আচ্ছা অ্যামোনিয়া ছিল। তো এই সব জিনিসগুলো ছিল যখন পৃথিবীতে, তো এই জিনিসগুলো আমরা আজকেও তৈরি করতে পারি। তারা কি করলো, একটা কাঁচের পাত্র নিল, কাঁচের পাত্র, হাঁড়ির মধ্যে একদম অনেকটা কাঁচের পাত্র নিয়ে তার মধ্যে তরল নিল। হ্যাঁ, আচ্ছা আমার কাছে আমি তৈরি করতে পারবো না, এটা তো আলাদা প্রেসার দরকার, মানে ব্যাপার আছে। তাহলে এর মধ্যে এই পদার্থগুলো দিয়ে দিল, এর মধ্যে এই পদার্থগুলো দিয়ে দিল, দিয়ে দেওয়ার পরে শুনে নাও, এমনি এমনি কিন্তু নিউক্লিক অ্যাসিড তৈরি হয় না। আমি তোমাদের একটা কথা বলেছিলাম যে বজ্রপাত, সেই সময় বারবার কি হতো, বারবার বৃষ্টি হতো আর বজ্রপাত হতো, পৃথিবী সেই সময় ঠান্ডা হচ্ছিল। তাহলে সেই সময় যেহেতু প্রচুর জোরে জোরে বজ্রপাত হতো, তাহলে বজ্র কারেন্ট এই জলের মধ্যেও মিশছ। আচ্ছা জলের মধ্যে যখন আমরা এই দুটো তড়িৎদ্বার ঢুকিয়ে বিদ্যুৎ চালাই, জলের তড়িৎ বিশ্লেষণ হয়ে যায় না? হয়। জলের মধ্যে ওই যে তামার, এই যে নীল রঙের কি দিয়েছিলাম বলতো, কপার সালফেট, তুতে তুতে মিশিয়ে তামায় দিক ওদিক হচ্ছিল না? তাই জলের মধ্যে কারেন্ট প্রবাহ হলে কিছু না কিছু হয়, তাই তো। তো তখন যখন বজ্রপাতও হতো, তার জলের মধ্যে সমুদ্রের মধ্যে বজ্রপাত হতো, বৃষ্টির এই বজ্র ইলেকট্রন পড়তো, এক কথা কারেন্ট পড়তো। এর ফলে কি, এর মধ্যে তারা কি করলো, একটা দুটো তড়িৎদ্বার দিয়ে দিল। কি দিল? দুটো তড়িৎদ্বার। তড়িৎদ্বার দুটো ভীষণ হাই ভোল্টেজ, কারণ বজ্রপাতের ক্ষেত্রে ভোল্টেজ প্রায় 4 লাখের কাছাকাছি থাকে, 4 লাখ ভোল্ট বজ্রপাতের যে ভোল্টেজ হয় সেটা ওরকম, ঠিক আছে। তারপর বজ্রপাতে দেখিয়েছি কারেন্টটা তাদের উপর যে অ্যান্টারপ্রেটার লাগিয়ে যে ধরবো ওটা মাটিতে পাঠিয়ে দিতে হবে সোজা, মানে তুই মানে স্টোর করা যাবে না। না, ওরা স্টোর করার যন্ত্রপাতি আছে, কিন্তু ও তো প্রচুর খরচ, কোটি কোটি টাকা খরচ। তার থেকে কারেন্টের লাইন বাড়ির পোল থেকে নিয়ে নেবো, অনেক ভালো। এবার শোনো, তাই সে কি করলো, দুটো তড়িৎদ্বার নিল। এখন তড়িৎদ্বার গুলোর মধ্যে কি বলতো, যদি তড়িৎদ্বার গুলোকে একটা কানেকশনের সঙ্গে জোড়া হয়, কালী ভরো যদি তড়িৎদ্বার গুলোকে একটা কানেকশনের সঙ্গে জোড়া হয়, তাহলে কি হবে, তড়িৎদ্বারের মধ্যে কি দেখা যাবে, বিভব প্রভেদ। কি দেখা যাবে? বিভব প্রভেদ। আর বিভব প্রভেদ হলে কি হয়, ইলেকট্রনের চলাচল হয়। তড়িৎদ্বারগুলোর মধ্যে কি হয়, ইলেকট্রনের চলাচল হয়। তাড়াতাড়ি কি করে পড়াবো বলো তো শ্রেয়া? আমাকে একটা পদ্ধতি বলে দিয়েছে, এইভাবে তাড়াতাড়ি পড়াতে হয়। না ওরকম হবে না, ওইখানে আগে পড়ে আসবি কিছু না আটা নেই ও আছে তো দেখি দেব ওখানে। এইবার শোনো, এই শোনো, যখন এইটা তাহলে পজিটিভ, এটা নেগেটিভ, এটা জুড়ে দিলাম। যেই ব্যাটারির সঙ্গে জুড়ে দিলে 9 ভোল্ট, তার মানে কি এই দুটো তড়িৎদ্বারের মধ্যে ভোল্টেজ কত, 9। কিন্তু যদি এই 9 ভোল্টের জায়গায় যদি আমি এখানে 1 লাখ ভোল্টেজ তৈরি করতে পারি, তাহলে কি হবে বলতো, দেখবো যে না বাস্তব মানে এইখান থেকে এখানে ইলেকট্রন, যে বিদ্যুৎ যেটা হয় না, চিরচির করে আওয়াজ হবে, এর মধ্যে কি হবে, ইলেকট্রন পাস হয়, মনে হচ্ছে কারেন্ট যাচ্ছে মনে হবে, বুঝতে পেরেছো? তাই তখন এই যে বিদ্যুতিক যে সিস্টেম তৈরি হলো, এইটাই যখন এই জলের কাছাকাছি আসবে, কিছু পরিমাণ বিদ্যুৎ নিচে চলে যাবে। এর ফলে দেখা গেলো কি, এর মধ্যে নিউক্লিক অ্যাসিড তৈরি হয়েছে। এর মধ্যে কি তৈরি হয়েছে, নিউক্লিক অ্যাসিড। আর নিউক্লিক অ্যাসিডের বৈশিষ্ট্য কি, একবার নিউক্লিক অ্যাসিড তৈরি হয়ে গেল, ওর বৈশিষ্ট্য কি হবে,
একটা থেকে দুটো ডিভাইড করবে, সেই জিনিসটাই তারা স্লাইডের উপরে পরীক্ষা করে দেখিয়েছিল। মানে নিউক্লিক ভাবে তৈরি হয়ে গেল, যে এর মধ্যে থেকে তরল তুলে স্লাইডে রাখলো, দিয়ে মাইক্রোস্কোপ ফেললো, মাইক্রোস্কোপে একদম লাইভ দেখালো যে এই দেখো একটা নিউক্লিক অ্যাসিড ছিল, একটা থেকে দুটো কিভাবে হয়ে যাচ্ছে। কি হয়েছে? আচ্ছা এবার চলে আসি, এই শোনো তাহলে আপাতত আমরা এইটুকুনি যা বললাম, দেখো 500 টাকা থেকে, সরি 300 টাকা থেকে শুরু করে 3 কোটি পর্যন্ত আছে। এখন বিভিন্ন রেঞ্জে আছে, তুমি কোনটা নেবে তোমার উপর নির্ভর করছে। সব ভালো। আগে কাগজের হয় না দাদা? ওই তো ওই 300 টাকারটা কাগজেরই, ভালো না। হ্যাঁ ভালো, কদিন যাবে? 1-2 মাস যাবে। এবার শোনো, এই শোনো, অভিব্যক্তির মুখ্য ঘটনা বলি। অভিব্যক্তির মুখ্য, তাহলে আমরা আপাতত কি বললাম? পৃথিবীর তৈরি হওয়া থেকে কিভাবে জীব সৃষ্টি হলো। জীবের বৈশিষ্ট্য, প্রধান বৈশিষ্ট্য কি? বংশ বিস্তার করে, একটা থেকে দুটো হবে এটা। এবার আমরা বলবো যে জীব যেহেতু সৃষ্টি হয়ে গেছে, এবার হচ্ছে 93 পেজের একদম নিচে, এখানে দেখো একটা অ্যারোর মাধ্যমে ঘটনাগুলো পরিষ্কার বলে তোমরা একটু পড়ে নেবা। প্রথমে দেখো পৃথিবীর সৃষ্টি হলো, জীব হওয়ার জন্য পৃথিবী দরকার ছিল। তারপর দেখো জীবনের উৎপত্তি হলো। 3 নম্বরে দেখো এককোষী জীব তৈরি হলো, যেগুলো ব্যাকটেরিয়া ছিল। এবার এককোষী জীবের মধ্যে ভাগ আছে। যখন পৃথিবী তৈরি হয়, পৃথিবীতে কিন্তু বেশি অক্সিজেন ছিল না, বেশিরভাগটা কি ছিল? কার্বন ডাইঅক্সাইড, মিথেন, নাইট্রোজেন, এই জাতীয় গ্যাস, অক্সিজেন কিন্তু ছিল না। তাহলে প্রথমে যে এককোষী জীবগুলো তৈরি হলো, তারা কি করতো? অবায়ুজীবী ছিল। তারা কি ছিল? অবায়ুজীবী, মানে বাতাসের অক্সিজেন ছাড়াই তারা বেঁচে থাকতে পারতো। এবার তাদের থেকে চলে এলো কি এক ধরনের জীব, একটা মানে ব্যাকটেরিয়ার মধ্যে তৈরি হলো কি সালোক সংশ্লেষ উপযোগী ক্লোরোফিল। তাহলে ওই জীবটা কি করতে পারতো? ক্লোরোফিলের সহায়তায় কি করতে পারতো? সালোক সংশ্লেষ। আর যে সালোক সংশ্লেষ করতে পারলো কি, ওই জীবটা প্রচুর পরিমাণে শৈবাল, জানো তো শৈবাল? পৃথিবীর সর্বপ্রথম ওই সালোক সংশ্লেষকারী জীব ছিল শৈবালই ছিল। আচ্ছা তোমরা পড়েছো না শৈবাল, তারপরে মস পড়েছিলাম, এটা সবার প্রথমে জলে শৈবাল সৃষ্টি হয়েছিল। তো এই শৈবাল যখন পৃথিবী সারা সমুদ্রে বিছিয়ে গেল, এক গাদা শৈবাল তৈরি হলো, তখন তারা সূর্যের আলোর সাহায্যে এত পরিমাণে সালোক সংশ্লেষ করলো যে পৃথিবীতে যেখানে অক্সিজেন ছিলই না, সেখানে প্রচুর পরিমাণে অক্সিজেন তৈরি হয়ে গেল। আর যেই তৈরি হয়ে গেল, সেহেতু পৃথিবীতে সৃষ্টি হলো কি বায়ুজীবী ব্যাকটেরিয়া। কি তৈরি হলো? বায়ুজীবী এককোষী ব্যাকটেরিয়া। তারপরে তো উদ্ভিদের ওই যে শৈবাল থেকে কি তৈরি হবে? মস, ফার্ন, গুল্ম ইত্যাদি। তাহলে আর কিছু সৃষ্টি হতো না, অক্সিজেন ছিল না। প্রথমে তৈরি হয়েছে সালোক সংশ্লেষের জন্য, অক্সিজেন তৈরি হয়েছে। আচ্ছা সে বলুক। আচ্ছা এবার শোনো, তাহলে এখন আমি একটা উদ্ভিদের কথা বললাম, আর যে ব্যাকটেরিয়াগুলোর মধ্যে সালোক সংশ্লেষ উপযোগী কি জিনিস ক্লোরোফিল তৈরি হলো না, তাদের ক্ষেত্রে বিভিন্ন বিভাজনের মাধ্যমে তৈরি হলো বহুকোষী জীব। বহুকোষী জীব থেকে মাছ, প্রাণী, মুরগি যা কিছু আছে পৃথিবীতে, যা কিছু প্রাণী আছে সবগুলো আস্তে আস্তে তৈরি হয়েছে। এরপরে চলে আসবে পৃথিবীতে নতুন বাসস্থানের উদ্ভব। তাহলে প্রাথমিক দিনে শুনে নাও, প্রথম দিকে উদ্ভিদ যেমন জলে থাকতো, প্রাণীও কিন্তু জলেই থাকতো। তারপরে নতুন বাসস্থানের খোঁজে তারা কোথায় চলে গেল? ডাঙায় চলে এলো। তা সবার প্রথমে কি? ডাঙায় ব্যাঙের মতো জীব এলো। আচ্ছা সর্বপ্রথমে কি হলো? ডাঙাতে যারা জলে থাকতো, ডাঙাতে থাকতো, যেমন উভচর, তার নাম হচ্ছে কি ব্যাঙ। ব্যাঙের মতো জীব তৈরি হলো। তারপরে ওখান থেকে বিভাজনের মাধ্যমে তৈরি হলো মেরুদণ্ডী জীব, যেমন মানুষের মতো। কি প্রথমে ডিম এসেছিল? ডিম এককোষী, মুরগি বহুকোষী। ডিম তুমি যে ডিমের কথা বলছো, সেই ডিমটা একদিনে তৈরি হয়নি, এর পেছনে অনেক বড় বড় থিওরি আছে। এটা বলা খুব সহজ, কিন্তু আগে ডিম এসেছিল। ডিম কেন আগে এসেছিল? ডিম তো এককোষী জীব, তাহলে এককোষী আগে আসবে না বহুকোষী আগে আসবে? তাহলে বেসিক হিসাব। চলে আসো অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী। অভিব্যক্তির মুখ্য ঘটনাবলী। আচ্ছা অভিব্যক্তির মুখ্য ঘটনাবলীর গুরুত্ব। দেখো অভিব্যক্তির মুখ্য ঘটনাবলীর ক্ষেত্রে তো সর্বপ্রথম জানতে পৃথিবীতে কত ভাগ জল আর কত ভাগ স্থল ছিল? আর 1 ভাগ স্থল ছিল। মিলার আর উডের পরীক্ষাতে জলের মধ্যে কত ভাগ জল খাওয়া যায়? 0.03, মানে 3 ভাগ জলকে যদি 100% ধরো, তার মধ্যে তার মনে করো 3% জল আমরা খেতে পারি। মানে বাদ বাকি চলে যে হিমালয়ের মাথায় আন্টার্কটিকাতে জমাট বেঁধে আছে ঠান্ডা মিষ্টি জল, সমুদ্রে ওটাই তো বাদ দিয়ে যায়।
মানে 97% জল সমুদ্রেরই, আর 3% জল আমরা পানযোগ্য, কিন্তু তার মধ্যে 0.03% আমরা টিউবওয়েলের মাধ্যমে তুলে তুলে খাই, আর নদীতে গিয়ে তুলে খাই, পুকুর থেকে তুলে খেয়ে নিই। আর বাকি যে জল ওই ঠান্ডা ঠান্ডা জায়গায় বরফ হয়ে আছে। তাহলে ওই জলটা শেষ হয়ে যাবে এই বৃষ্টিতে, তখন ওই আন্ডারটা বন্ধ হবে বৃষ্টিটা। আন্ডারে বরফ অলরেডি গলছে, পৃথিবী উষ্ণ গরম হয়ে যাচ্ছে না। এগুলো সমুদ্রের জলে মুখ তাহলে কি করি? তোর বাবা নিয়ে চলে এটা এটা আবার আলাদা থিওরি আছে, আমার জানা নেই সেটা, সেটা আমার জানা নেই না, ওই জন্য আমার জানা নেই। আর আমি একটু আগে তো বললাম প্রথম দিকে সমুদ্রের জল কেমন ছিল, কি ছিল, ক্ষারীয় ছিল, না না এই আম্লিক ছিল, অ্যাসিড। অ্যাসিডিক ছিল। আর যে গাছপালা যেগুলো হয় না, গাছপালা যা কিছু হয় সবগুলো ক্ষারীয় হয়। তো সমুদ্রে যে যখন প্রচুর শৈবাল ছিল, তো শৈবালগুলো ক্ষারীয়, জল অ্যাসিডিক, শৈবাল যখন পচে মিশে গেল, তাহলে অ্যাসিডের মধ্যে ক্ষার মিশলো, অ্যাসিডের মধ্যে ক্ষার মিশলে কি তৈরি হয়, লবণ তৈরি হয়। অ্যাসিডের মধ্যে ক্ষার মিশলে লবণ তৈরি হয়, বুঝতে পেরেছো? তাহলে সেই লবণটা সমুদ্রে চলে আসে। তুমি কি যে টিউবে কি করাচ্ছিলে না, সে বলতে না এই বাতাসটা পড়ে গেলে যে অ্যাসিড বৃষ্টি হবে, ওটা যদি ধরো আমি তৈরি করতে পারবো ঘরে বসে অ্যাসিড বৃষ্টি। তা আমি তো ঘরের মধ্যে অ্যাসিড বৃষ্টি হবে না, সেটা কাঁচের পাত্রের মধ্যে একটা সুন্দর সিস্টেমে করতে হবে। ঠিক হয়ে হবে বৃষ্টি। এই ওর জন্য কোটি টাকা খরচ হবে। আমার কি তোর বাবা তোমার দিকে তোমার তেল বিক্রি করে খায়। হবে হবে না, কেউ হচ্ছে বলো বাবা তোর বাবা তোমার তেল বিক্রি করে। এখানে এই জিনিসটা করে তো ইয়েতে করে, ওই দুবাইতে করে না, বলে আর্টিফিশিয়াল ওরা হেলিকপ্টার দিয়ে হাওয়া দিয়ে দিয়ে মেঘ তুলে আনে আগে, মেঘ ধরে এনে দিয়ে বালি ছিটায়, বুঝতে পেরেছে? মেঘের চার্জাকে দেখে নেয় পজিটিভ না নেগেটিভ, দিয়ে ওর উপরে ধরো যদি পজিটিভ হয় তাহলে নেগেটিভ বালি ছিটায়, যে নেগেটিভ বালি ছিটায় পজিটিভ আর নেগেটিভ আদান বিনিময়ের ফলে বৃষ্টি হয়। আবার ওই জন্য তো দুবাইয়ের পরে বন্যা হয়ে গেল। ওই একদিনের ব্যাপার, পরের দিনই আবার রাস্তা চালু হয়ে গেছে। এবার শোনো 2 নাম্বার, এই অভিব্যক্তির গুরুত্ব 2 বলছে যে অভিব্যক্তির পথে ধীরে ধীরে এরা কি বললো? স্থলবাসী, আমরা এখন 94 পেজ, ঘোরাতে যেতে হবে না কোনো, 94 চলছে। শোনো, অভিব্যক্তির পথে ধীরে ধীরে স্থলবাসী জীবেদের আবির্ভাব ঘটেছে। প্রাণহীন আদিম পরিবেশে অজৈব পদার্থ থেকে প্রথমে সরল ও পরে জটিল জৈব, 94 জটিল জৈব সৃষ্টি হয়েছে, পরস্পর একত্রিত হয়ে প্রাণীর উদ্ভব ঘটিয়েছিল। সালোক সংশ্লেষ ব্যাকটেরিয়ার দ্বারা বিচরণধর্মী বায়ুমণ্ডলে অক্সিজেন গ্যাস যুক্ত হয়েছিল, যা পরবর্তীকালে অভিব্যক্তির পথে বায়োজীবী জীবেদের উৎপত্তি ঘটাতে সাহায্য করেছিল। 3 পরিবেশের সাম্যাবস্থা বজায় রাখার জন্য অভিব্যক্তির পথে প্রকৃতিতে বিভিন্ন প্রধান প্রধান জীবগোষ্ঠীর আবির্ভাব ঘটেছে। না, মূলত উদ্ভিদ গোষ্ঠীর প্রাকৃতিক সম্পদ সৃষ্টি করেছে, প্রাণী গোষ্ঠী প্রাকৃতিক সম্পদ ভোগ করেছে, বিভিন্ন অণুজীবেরা বিয়োজকের ভূমিকা পালন করেছে এবং পৃথিবীর প্রাকৃতিক মৌলগুলির চক্রাকারে আবর্তনে সাহায্য করেছে। আচ্ছা, আমাকে একটা কোশ্চেন দেবো তো? না থাক, আমি এখানে কোশ্চেন নিচ্ছি, কি আছে আগে দেখে নিই। ক্লাস 10 জীবন বিজ্ঞান, হয়ে গেছে? এটা আমার এখানে হয়ে গেছে, না পড়া। আমার পড়ানো শেষ আপাতত আজকে। আজ বাচ্চাদের পড়া নেই? হ্যাঁ বাচ্চাদের বাচ্চাদের পড়া তো রোজই আছে। হ্যাঁ আসো।